আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। এবং এই করোনাকালীন সময়ে তোমরা এতদিন অফলাইন ক্লাস করেছো, এই সময়ে করছো তোমরা অনলাইন ক্লাস। এই অফলাইন ক্লাসগুলোতে আমরা অনেক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। আশা করছি অনলাইন ক্লাসেও তোমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং করোনা বিধি এই সময়ে বেশ সুন্দরভাবে মেনে চলবে। বাইরে কম যাবে, আর যদি বের হওয়া অবশ্যই মাস্ক ব্যবহার করবে, পারলে সাথে স্যানিটাইজার রাখবে। ধন্যবাদ সকলকে। আমি ফেরদৌসারা ইসলাম কেয়া, তোমাদের অনলাইন ক্লাসে পঞ্চম শ্রেণীর এখন প্রাথমিক বিজ্ঞান ক্লাসটি নিচ্ছি। রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদের সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি প্রত্যেকেই সুস্থ আছো। এই শুভকামনায় আজকে ক্লাস শুরু করছি। আমাদের প্রথম অধ্যায়, বিজ্ঞানের প্রথম অধ্যায়টির নাম হচ্ছে আমাদের পরিবেশ। তো পরিবেশ বলতে আমরা কি বুঝি এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। 3, 4, 5 আমরা যেহেতু প্রাথমিক বিজ্ঞান পড়েছি, এখন 5-এ পড়ছি, আমরা আগেই একটা ধারণা নিয়েছি পরিবেশ কি। তারপরে আমি বলি আমাদের চারপাশে যা কিছু রয়েছে, অর্থাৎ জীব এবং জড় সব কিছু নিয়েই আমাদের এই পরিবেশ। তাহলে আমরা চোখের চারপাশে যা কিছু দেখতে পাচ্ছি সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। যদি তাকায় দেখবে আমাদের ক্লাসরুমের বাইরে গাছপালা আছে, উদ্ভিদ, এটা জীবের একটা অংশ, এবং প্রাণী আছে। প্রাণীও জীবের, উদ্ভিদ এবং প্রাণী নিয়েই জীব জগৎ গঠিত। এবং জড়, চেয়ার, টেবিল, খাতা, কলম সব কিছুই কি আমাদের ক্লাসরুমের পরিবেশে সব কিছুই জড় পরিবেশ। তাহলে জীব এবং জড় পরিবেশ সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। এবং আমাদের বইয়েও দেখবে জীব এবং জড় পরিবেশের একটা পার্থক্য দেওয়া আছে। বলা হয়েছে যে পরিবেশের উপাদানগুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি এবং কি কি। তাহলে আমাদের পরিবেশের উপাদানগুলিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে জীব পরিবেশ আর একটি জড় পরিবেশ। এই 2 ভাগে ভাগ করেছে এবং এই ভাগগুলির উদাহরণ খুব সুন্দরভাবে বইয়ে দেওয়া আছে। দেখো, জীব হলো, আমি প্রথমে বলেছি, উদ্ভিদ এবং প্রাণী নিয়ে আমাদের জীব জগৎ গঠিত। মানুষ, পশু পাখি, গাছপালা এই সবই জীব জগতের অংশ। এছাড়া দেখো, মাটি, পানি, বায়ু, গাড়ি, চেয়ার, টেবিল ইত্যাদি হলো আমাদের জড় পরিবেশ। তাহলে মাটি, পানি, বায়ু এই 3টিও আমাদের খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। এবং এই মাটি, পানি, বায়ু সব এই জড় পরিবেশ নিয়ে আমরা এই অধ্যায়েরই সামনে কিভাবে আমরা মানুষ, অন্যান্য প্রাণী এবং উদ্ভিদ এই জড় পরিবেশের উপর নির্ভরশীল বিশদ আলোচনায় যাব। তার আগে আমরা কি বলে নিলাম যে এই 3টি হচ্ছে কি আমাদের জড় পরিবেশের ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মাটি, পানি এবং বায়ু। তাহলে জড় পরিবেশের এই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কি জড় পরিবেশের মাটি, পানি এবং বায়ু। মাটি, পানি এবং 3 নাম্বারটি হচ্ছে বায়ু। খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা খুব ভালো মতো বুঝি। আমরা যদি বলি যে সূর্যের আলো কি জড় না জীব, অবশ্যই আমরা কি বলবো, সূর্যের আলো অবশ্যই জড় পরিবেশেরই একটি উপাদান। মাটি, পানি, বায়ুর মতো সূর্যের আলো একটি জড় পরিবেশের উপাদান। প্রথমেই দেখো আমাদের বইয়ে আছে মানুষ। আমি একটা প্রশ্ন লিখেছি, দেখো, জীব এবং জড়। এই অধ্যায়ে আমরা জীব এবং জড় সম্পর্কে প্রথমেই একটু ধারণা নিলাম। তারপরে মানুষ, অন্যান্য প্রাণী, উদ্ভিদ কিভাবে জড় বস্তুর উপর নির্ভরশীল সেটা দেখব। দেখো, বেঁচে থাকার জন্য মানুষ কি করে, বিভিন্ন জড় পরিবেশের উপর নির্ভরশীল। মানুষ শ্বাস গ্রহণের জন্য আমরা জানি কি নেয়, অক্সিজেন নেয়। এবং এই অক্সিজেনটা কিসের অংশ, বায়ুর অংশ। তাহলে আমরা কি বলতে পারি, মানুষ শ্বাস গ্রহণের জন্য বায়ু গ্রহণ করে। এবং অবশ্যই আমরা বেঁচে থাকার জন্য পানি পান করি। পুষ্টির জন্য সেরকম আমরা কি করি, খাদ্য গ্রহণ করি। ফসল ফলানোর জন্য আমরা জানি মাটির প্রয়োজন
এবং বাসস্থান তৈরির জন্য যেমন মাটি প্রয়োজন, তেমনি আমাদের জীবনযাপনের জন্য যেমন বাসস্থান, আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি প্রতিটি জিনিসেরই খুব গুরুত্ব রয়েছে। অর্থাৎ মানুষ সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উভয় দিকেই জল পরিবেশের উপর নির্ভরশীল। এখানে আমি মাটি, পানি এবং বায়ু তিনটি বিষয়ের কথাই বলেছি। দেখো মানুষ কীভাবে মাটির উপর নির্ভরশীল, বাসস্থান তৈরি, ফসল ফলানো অর্থাৎ খাদ্যের জন্য মাটির উপর নির্ভরশীল। তারপরে পানির বিষয়টা দেখো, মানুষ পানি পান করে কি করে, বেঁচে থাকে। তাহলে এখানে দেখলাম পানির উপর কিভাবে নির্ভরশীল। এবং বায়ু, খেয়াল করো, মানুষ বায়ু অক্সিজেন গ্রহণ করে শ্বাস নেয় অর্থাৎ নিঃশ্বাস নেয় এবং প্রশ্বাস ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড। তাহলে কি মানুষ বায়ু থেকে অক্সিজেন নিয়ে বেঁচে আছে। তাহলে প্রতিটি ক্ষেত্রেই দেখছো মানুষ কিভাবে জল পরিবেশের উপর নির্ভরশীল। আশা করছি তোমাদের একটি প্রশ্ন থাকে যে মানুষ কিভাবে জল পরিবেশের উপর নির্ভরশীল, সেটার অ্যান্সার তোমরা পেয়ে গেছো। এরপরে দেখো আমি আরেকটা প্রশ্নে আরেকটা বিষয় লিখেছি, অন্যান্য প্রাণী। আমি এতক্ষণ বলেছি মানুষ কিভাবে জল পরিবেশের উপর নির্ভরশীল, এখন আমি বলবো অন্যান্য প্রাণী কিভাবে জল পরিবেশের উপর নির্ভরশীল। খেয়াল করো, অন্যান্য প্রাণীও বেঁচে থাকার জন্য জলবস্তুর উপর নির্ভরশীল। সকল প্রাণীর বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? অবশ্যই বায়ু প্রয়োজন। কারণ কি, অন্যান্য প্রাণী যারা আছে সবাই কি আমাদের মতো অক্সিজেনটা গ্রহণ করছে, তাহলে বায়ু প্রয়োজন। বেঁচে থাকার জন্য পানি পান করছে, তাদেরও পানির প্রয়োজন। এবং তারা মাটিতে আবার মাছ, চিংড়ি কি আবাসস্থল হিসেবে পানি ব্যবহার করে। আবার অনেক পোকামাকড়, কেঁচো ইত্যাদি মাটিতে বসবাস করে। আমরা জানি এরা মাটিতেই বাস করে। তাহলে পানি এবং মাটি এক অর্থে যেমন অন্যান্য প্রাণীদের পানি পান করার প্রয়োজন হয়, আবার পানিতে চিংড়ি এবং অন্যান্য মাছ কি করে, পানিতে বসবাস করে। তাহলে আমরা দেখলাম মানুষ এবং অন্যান্য প্রাণী কিভাবে জল পরিবেশের উপর নির্ভরশীল, অর্থাৎ এই তিনটি বিষয়ের উপর নির্ভরশীল। তারপরে আমরা আবার চলে যাই, দেখো আমাদের প্রশ্নে আমি কি বলেছি, মানুষ কিভাবে নির্ভরশীল সেটা আমি বললাম, অন্যান্য প্রাণী কিভাবে নির্ভরশীল। এখন আমি দেখবো উদ্ভিদ কিভাবে নির্ভরশীল। দেখো উদ্ভিদ ও মাটি, পানি, বায়ু এই তিনটি জড় বস্তুর উপর নির্ভরশীল। এছাড়া কি করে, আমরা জানি উদ্ভিদ বিশেষ করে তার নিজের খাদ্য নিজের পাতার ক্লোরোফিলে তৈরি করে। এই ক্লোরোফিলে পাতার খাদ্য তৈরি করার জন্য নিজের খাদ্য নিজে পাতায় তৈরি করে, এর জন্য সূর্যের আলোর প্রয়োজন হয়। এই সূর্যের আলোটাও কি এক ধরনের জড় বস্তু, এটাও এক ধরনের জড় বস্তু। এবং আলো, সূর্যের আলো, পানি, বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড, উদ্ভিদ কি করে, উদ্ভিদ অর্থাৎ গাছপালা কি করে, নিজের খাদ্য তৈরির জন্য পানি নেয় মাটি থেকে, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে বায়ু থেকে। আমরা যখন বায়ু থেকে অক্সিজেন নিয়ে শ্বাস গ্রহণ করি, সেরকম উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি করে। তাহলে আমরা দেখলাম উদ্ভিদও কিভাবে নির্ভরশীল। এছাড়া উদ্ভিদের আবাসস্থল হিসেবে পানি কাজ করে, যেমন শাপলা, কচুরিপানা, এই দুটি উদ্ভিদ কি করে, পানিতে আবাসস্থল হিসেবে পানিকে ব্যবহার করে। তাহলে আমরা কি দেখলাম, দেখো উদ্ভিদ মাটি থেকে একটা উপাদান নিচ্ছে, পানি নিচ্ছে, উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, সূর্যের আলোর উপস্থিতিতে পাতাতে ক্লোরোফিলের মাধ্যমে সে খাদ্য তৈরি করছে। তাহলে উদ্ভিদ এভাবেও জলবস্তুর উপর নির্ভরশীল নিজের খাদ্য তৈরি করার জন্য। এছাড়া উদ্ভিদের আবাসস্থল হিসেবেও পানি কাজ করে বা পানিকে বেছে নিয়েছে, যেমন কচুরিপানা, শাপলা, এরা নিজের আবাসস্থল হিসেবে পানিকে বেছে নিয়েছে। এভাবেই দেখো জীব জলবস্তুর উপর নির্ভরশীল। এখানে একটা খুব সুন্দর কোশ্চেন আছে তোমাদের জন্য, এটা প্রায় আসে, বাস্তুসংস্থান বলতে কি বুঝো? বাস্তুসংস্থান বলতে কি বুঝো? দেখো বাস্তুসংস্থান বলতে কি বুঝে,
কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যেকার পারস্পরিক ক্রিয়াই হলো বাস্তুসংস্থান। পারস্পরিক ক্রিয়া বা মিথস্ক্রিয়া যাই বলে। আচ্ছা, এই জিনিসটা আরেকটু ভালো মতো তোমাদেরকে আমি বুঝিয়ে দিই বাস্তুসংস্থান কি। কোনো একটি এলাকায় আমি এতক্ষণ যে তোমাদেরকে বললাম মানুষ, অন্যান্য প্রাণী, উদ্ভিদ কীভাবে জলবস্তুর উপর নির্ভরশীল, সেম জিনিসটাই খেয়াল করো। একটি নির্দিষ্ট এলাকায় জীব, উদ্ভিদ এবং প্রাণীর সাথে জড়বস্তুর একটি পারস্পরিক নির্ভরশীলতা বা সম্পর্ক রয়েছে। এই যে পারস্পরিক ক্রিয়া, নির্ভরশীলতা, মিথস্ক্রিয়া যে সম্পর্ক রয়েছে, তাকেই বলা হচ্ছে ওই এলাকার বাস্তুসংস্থান। আমার মনে হয় তোমরা বাস্তুসংস্থান বিষয়টা কি বুঝতে পেরেছ। এটা অবশ্যই তোমাদের জন্য একটি কি নতুন শব্দ, বাস্তুসংস্থান। তারপরে এখন দেখো, আমি 3 নম্বর কোশ্চেনে চলে যাব। 2 নম্বর কোশ্চেনে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল সেটা সম্পর্কে আমি আজকে তোমাদেরকে এখন জানাবো। আচ্ছা, চলো আমরা এখন 2 নম্বর কোশ্চেনটা উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে একটু জেনে নিই। দেখো আমাদের বইয়ে কি আছে। প্রাণী বিভিন্নভাবে আমরা জানি উদ্ভিদের উপর নির্ভরশীল। কারণ প্রথমত উদ্ভিদ তার ত্যাগ করা অক্সিজেন যেটা ত্যাগ করছে, সেই অক্সিজেনটা নিয়েই প্রাণী অর্থাৎ আমরা মানুষ এবং অন্যান্য বাঘ, সিংহ, পশু পাখি সবাই কি ওটা নিয়ে বেঁচে থাকে। শ্বাস গ্রহণের জন্য অক্সিজেনের প্রয়োজন। উদ্ভিদের বিভিন্ন অংশ দেখো, কাণ্ড, শাখা, ফলমূল প্রাণী কী করে খাদ্য হিসেবে গ্রহণ করে। কারণ প্রাণী কি চাইলে নিজের খাদ্য তৈরি করতে পারে না। প্রাণীকে কি করতে হয়, খাদ্যের জন্য উদ্ভিদের উপর পুরোপুরি নির্ভরশীল হতে হয়। এই যে প্রাণী উদ্ভিদের উপর পুরোপুরি নির্ভরশীল হচ্ছে, তার মাধ্যম কি উদ্ভিদের কাণ্ড, শাখা, ফলমূল প্রাণী নিজের খাদ্য হিসেবে ব্যবহার করে। উদ্ভিদ আবার কি হচ্ছে অনেক প্রাণীর আবাসস্থল। দেখো অনেক প্রাণী আছে, বানর, কাঠবিড়ালি, পোকামাকড় ইত্যাদি কোথায় বাস করে আমরা জানি, গাছে বাস করে। অর্থাৎ উদ্ভিদকে আবাসস্থল হিসেবে কিছু প্রাণী ব্যবহার করছে। পাখিও কি করে আমরা জানি, গাছের ডালে বসবাস করে। আমরা ছোট ছোট বাবুই পাখির বাসা দেখেছি না, কি সুন্দর। সেরকম অনেক কাকের বাসা দেখা যায় এখন তোমরা খেয়াল করলে। আরও অন্যান্য পাখির বাসা দেখবে গাছের ডালে পাখি। মানুষও তার বাসস্থান তৈরির জন্য কি করে, উদ্ভিদের উপর নির্ভরশীল। কারণ মানুষ তার বাসা তৈরির জন্য কাঠ ব্যবহার করে, কাঠ দিয়ে কি করে ঘরবাড়ি তৈরি করে। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে মানুষ তার বাসস্থান তৈরিতে কিভাবে উদ্ভিদকে ব্যবহার করছে। অর্থাৎ প্রাণী অনেকটাই বা সম্পূর্ণভাবে নিজের খাদ্য এবং বাসস্থানের ক্ষেত্রে উদ্ভিদের উপর নির্ভরশীল, সেটা আমরা দেখলাম। এরপর যদি বলি উদ্ভিদও নিশ্চয়ই প্রাণীর উপর নির্ভরশীল। কারণ আমার পয়েন্টটা কি খেয়াল করো, উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। ঠিক আছে, তো কিভাবে আমরা এতক্ষণ দেখলাম কিভাবে প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল। এখন আমরা দেখব উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল। আমরা এখানে 2-3টি নতুন শব্দ পাবো। পরাগায়ন, বীজের বিস্তরণ। ঠিক আছে, পরাগায়ন হচ্ছে, পরাগায়ন একটু তোমরা লিখে নাও। পরাগায়ন নতুন শব্দ, এবং বীজের বিস্তরণ। পরাগায়নটা কি দেখো, এক ফুল থেকে অন্য ফুলে পরাগের স্থানান্তরকে বলা হয় পরাগায়ন। তোমরা চাইলে লিখে নিতে পারো। এক ফুল থেকে অন্য ফুলে পরাগ রেণুর অবস্থান্তর বা অবস্থান পরিবর্তনকে বলা হয়ে থাকে পরাগায়ন। উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য কি করে, প্রাণীর উপর নির্ভরশীল। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কি কার্বন ডাইঅক্সাইড। আমরা যখন আরেকটু বড় হলে সালোক সংশ্লেষণের বিক্রিয়াটি দেখব বা সরাসরি দেখতে পাবো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি কীভাবে সংঘটিত হচ্ছে,
তখন আমরা খুব ইজিলি বুঝতে পারবো যে প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড নিয়ে উদ্ভিদ খাদ্য তৈরি করে। পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। প্রাণীর মৃতদেহ আমরা জানি মাটিতে মিশে পচে কম্পোস্ট সার তৈরি করে। সেই সার উদ্ভিদের জন্য খুবই বেড়ে ওঠার জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান। পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়। এই বীজ থেকে কি হয় আমরা জানি, নতুন উদ্ভিদ জন্মায়। বিভিন্ন প্রাণী যেমন পাখি, মৌমাছি এরা পরাগায়নে সাহায্য করে। মাতৃ উদ্ভিদ বিভিন্ন স্থানে বীজ ছড়িয়ে পড়ায় আছে। আমরা কি দেখলাম, একটি উদ্ভিদ বিভিন্ন প্রাণী যেমন পাখি, মৌমাছি এরা কি করে, পরাগায়নে সহায়তা করে। অর্থাৎ পরাগরেণু এক ফুল থেকে আরেক ফুলে স্থানান্তরের ক্ষেত্রে এই পাখি, মৌমাছি এরা সহায়তা করে থাকে। মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। তাহলে বীজের বিস্তরণ কি, ধরো একটা খুব সহজ ভাষায় বুঝিয়ে দেই যে একটা বনে যখন কাঠবিড়ালি ধরো একটা পেয়ারা খেলো, পেয়ারাটা হয়তো সে সম্পূর্ণ খেতে পারলো না, গাছ থেকে পেরে নিচে ফেলে দিল। তাহলে কি হলো দেখো, ধরো গাছ থেকে ফেলে নিচে না ফেলে একটু দূরে গিয়ে ফেললো, খেতে খেতে আর একটু দূরে গিয়ে পড়ে গেল হঠাৎ করে, সে হয়তো ফেলতে চায়নি, পড়ে গেল। তাহলে ধরো এখানে একটা পেয়ারা গাছ আছে, যেই পেয়ারা গাছটা থেকে পেয়ারা নিয়ে পাখি যাওয়ার সময় অন্য আরেকটি জায়গায় পেয়ারার বীজই ফেলে গেল। এই যে পেয়ারার বীজ ফেলে গেল, এভাবেই বীজের বিস্তরণ হলো, ওখানে নতুন একটি পেয়ারা গাছ জন্ম নিল। তাহলে মাতৃ উদ্ভিদ থেকে আরেকটি নতুন উদ্ভিদের বা অঙ্কুরিত উদ্ভিদের জন্ম হলো। এভাবেই এই যে বীজের বিস্তরণ হয়, সেক্ষেত্রে প্রাণীর উপর গাছ পুরোপুরি নির্ভরশীল হয়ে থাকে। এছাড়া বীজের বিস্তরণ নতুন নতুন উদ্ভিদের আবাসস্থল গড়ে তুলতেও সহায়তা করে থাকে। তোমাদের বইয়ে একটি সুন্দর ছবি আছে, এই যে দেখো ছবিটি দেখো অক্সিজেন নিচ্ছে গাছ থেকে গরুটি আবার কি করছে, এই যে দেখো সার দিচ্ছে উদ্ভিদের জন্য, যেটা উপযোগী সার দিচ্ছে। আবার সে কি করছে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে, যা গাছ গ্রহণ করে তার খাদ্য তৈরি করছে। এই 5 নম্বর পৃষ্ঠায় এই একটি চিত্র আছে। তারপরে দেখো পরাগায়নের ক্ষেত্রে একটি ফুলের উপরে পাখি এবং মৌমাছি দুটোই বসে আছে। দেখেছো কি সুন্দর একটি চিত্র, কিভাবে বীজের পরাগায়ন হচ্ছে এবং বীজের বিস্তরণ হচ্ছে, এই সম্পর্কে আমরা জানতে পারলাম। এরপরে আমরা শিখব শক্তি প্রবাহ সম্পর্কে। আচ্ছা, তাহলে বাস্তু সংস্থান, উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা এই সম্পর্কে আমরা জেনে নিলাম। এখন আমি দেখব শক্তি প্রবাহ। বেঁচে থাকার জন্য জীবের কি প্রয়োজন আমরা জানি, উদ্ভিদ এবং প্রাণীর শক্তি প্রয়োজন। উদ্ভিদ কোথা থেকে শক্তি গ্রহণ করে, সূর্য থেকে শক্তি পায় এবং নিজে সূর্যের আলোর মাধ্যমে খাদ্য তৈরি করে শক্তি গ্রহণ করে থাকে। আর আমরা মানুষ ও অন্যান্য প্রাণী কি করি, উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে শক্তি সঞ্চয় করে আমাদের জীবন অতিবাহিত করি। আচ্ছা, এটাই হচ্ছে শক্তি প্রবাহ। আর খাদ্য শৃঙ্খল, আমাদের এখানে খাদ্য শৃঙ্খল একটি নতুন শব্দ। খাদ্য শৃঙ্খল কি? খাদ্য শৃঙ্খল কি এ সম্পর্কে দেখো, আমরা জানি বাস্তুসংস্থান সম্পর্কে আমরা একটু আগে বলেছি। বাস্তুসংস্থান কি, একই এলাকায় উদ্ভিদ ও প্রাণী অথবা জীব ও জড়বস্তু কিভাবে একে অপরের উপর নির্ভরশীল, সেই মিথস্ক্রিয়া বা পারস্পরিক সম্পর্কটি হলো বাস্তুসংস্থান। এই যে বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে কি হয়, শক্তি প্রবাহিত হয়। প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। অর্থাৎ বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। আরেকবার বলি, একটু মনোযোগ দিয়ে শোনো এবং সম্ভব হলে খাতায় লিখে নিতে পারো। সেটি হচ্ছে বাস্তুসংস্থানে
উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। সবুজ উদ্ভিদ থেকে সাধারণত প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু হয়। তোমাদের বইয়ে একটি খুব সুন্দর চিত্র দেওয়া আছে, এই চিত্রটি যদি খেয়াল করো তাহলে খাদ্য শৃঙ্খল সম্পর্কে ভালো মতো তোমাদের ধারণা হয়ে যাবে। দেখো এই ছবিতে প্রথমেই আছে ঘাস, তাহলে আমরা দেখি ঘাস কে খাচ্ছে, একটু মুছে দিই বোর্ডটা, তাহলে তোমাদের জন্য আমাদের একটু পড়া হয়ে গেছে। প্রথমে 1 নাম্বার বলছে, প্রথমে দেখো বলছে ঘাস কে খাবে? অবশ্যই ঘাস করে মানুষ, নিশ্চয়ই আমরা ঘাস খাবো না, তাই না? তারপরে ঘাস ফড়িং খাচ্ছে, এই ঘাস ফড়িংকে কে খাচ্ছে? ব্যাঙ খাচ্ছে, ঠিক আছে। তারপরে ব্যাঙকে কে খাচ্ছে? সাপ খাচ্ছে। সাপকে কে খাচ্ছে? ঈগল খাচ্ছে, ঠিক আছে। এই যে একটি পূর্ণাঙ্গ খাদ্য শৃঙ্খল, এই যে আমি একটা চেইন আঁকলাম, এটার নাম কি? খাদ্য শৃঙ্খল। এটি একটি পূর্ণাঙ্গ খাদ্য শৃঙ্খল। তাহলে আমরা দেখলাম খুব স্বাভাবিকভাবে ঘাসকে একটি উদ্ভিদ থেকে কি হলো, প্রাণীতে শক্তি প্রবাহের, অর্থাৎ একজন আরেকজনকে খাচ্ছে। এই খাওয়ার মাধ্যমে কি হচ্ছে? খাওয়ার মাধ্যমে শক্তি সঞ্চয় করছে, অর্থাৎ শক্তি প্রবাহিত হচ্ছে। একটি উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের যে প্রক্রিয়া, সেটি হচ্ছে খাদ্য শৃঙ্খল। আমাদেরকে তাহলে মনে রাখতে হবে ঘাস কে খাচ্ছে? ঘাস ফড়িং কে খাচ্ছে? ব্যাঙ কে খাচ্ছে? সাপ কে খাচ্ছে? ঈগল। অর্থাৎ একজন আরেকজনকে খাওয়ার মাধ্যমে তারা নিজেদের মধ্যে শক্তি প্রবাহিত করছে বা শক্তি সঞ্চার করছে, এই প্রক্রিয়াটি হচ্ছে খাদ্য শৃঙ্খল। তাহলে আমরা যদি এই উদাহরণটি মনে রাখি তাহলে আমাদের কি হবে? এই খাদ্য শৃঙ্খল সম্পর্কে আমরা একটি সুন্দর শৃঙ্খলা বা কিভাবে বাস্তুসংস্থানে একে অপরকে খাদ্য হিসেবে গ্রহণের মাধ্যমে একটি উদাহরণ সৃষ্টি করছে তা দেখতে পাবো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই থাক। আগামী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আশা করছি প্রত্যেকেই তোমরা ভালো মতো পড়বে এবং ক্লাস শেষ করবে। ধন্যবাদ।